সাবেক আইজিপি বেনজিরের এই ঘটনার পর তিনি নিজে একটা ছোট্ট ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু বিস্তৃত ব্যাখ্যা দেননি। কিন্তু সবচেয়ে যাদের বড় ব্যাখ্যা দেওয়ার কথা, সরকারের কোনো এজেন্সি বা সরকার কোনো তরফে কেউ তাদেরকে প্রশ্নও করলো না, তারা নিজের থেকে স্বপ্রণোদিত হয়ে এই রিপোর্টের ব্যাপারে ব্যাখ্যাও দিল না। আগে তো বড় হুম কোনো ঘটনা ঘটলে, যেমন ধরেন আজকে রিজভী কি বললো যে আহ ভিক্ষুক আছে ঢাকা শহরে, ভরে হুম গেছে। ওবায়দুল কাদের বলছেন যে না, এগুলি সাময়িক, ঈদের জন্য। সাথে সাথে উত্তর দিয়ে দিচ্ছে মির্জা ফখরুল বলুক, সাথে সাথেই ধানমন্ডির ওই রাজনৈতিক কার্যালয় হোক আর বঙ্গবন্ধু এভিনিউ থেকে ওবায়দুল কাদের উনি প্রস্তুত থাকেন জবাব দেন। কিন্তু এত বড় একটা ঘটনা, কিন্তু এটার আমরা কিন্তু এখনো জবাব পাচ্ছি না। এতে কি প্রমাণ হয়? জবাব পাবেন না তো। জবাব আপনি আশা করছেন কেন এটা আমি বুঝতে পারলাম না। কারণ বেনজির একজনকে আমি কালকে জিজ্ঞাসা করছিলাম বেনজিরের ঘটনা, উনি বলছেন যে বেনজির তো তাদেরই ছেলে, দেয়ার বয়, সে ইংরেজি বলছিল যে হি ইজ কেউ দেয়ার বয়। আমার এক ভদ্রলোক মানে তার আচ্ছা। নাম বলা যাচ্ছে না, আমি তাকে জিজ্ঞাসা হুম, করেছিলাম যে বেনজির এটা নিয়ে হুম, সরকারের কোনো হেলদোল দেখছি না, যে ওই হেলদোল আপনি আশা করেন কেন? হি হুম, ইজ হুম, হুম। দেয়ার বয়, তাদের ছেলে। এখন নিজের ছেলের দোষ কি কেউ দেখে? কোন মা দেখে নিজের ছেলের দোষ? বেনজিরের দোষ দেখেনি কেউ। আমি এখানে বেনজির সম্পর্কে, ঘটনা সম্পর্কে আমি একটা কথা বলি। কিন্তু আমি ইন্টারাপ্ট উনি করি, কিন্তু আমরা দেখলাম যে মানে কি আয় বহির্ভূত 9 লাখ টাকা পাওয়ার কারণে ওই বিচারপতি কি জয়নাল আবেদিন তার বিরুদ্ধে দুদক সাংঘাতিক রকম খামোশ, এবং তাকে আইনের মুখোমুখি করা হচ্ছে। যে সেই বিচারক কি তাদের বয় ছিল? সে কি তাদের ছেলে ছিল? না থাকলে হবে না। আমার ছেলে তো কোনো দুষ্টামি আমার ছেলে তো কিছু করবে, তাই না? আমার ছেলে বলে কথা। আচ্ছা, আমি হুম, আপনাকে একটা দুই তিনটে ঘটনা বলি, তাহলে বুঝবেন। বেনজির সাহেবের মানে আপনার ওনার মানে বিদায়ের যে আদেশটা হলো সেটা 2022 সালের সেপ্টেম্বরের ঘটনা। হুম, আমি তখন ওনার রিটায়ারমেন্টের এই খবরটা আমি আপনার প্রথম আলোর একটা নিউজ হয়েছিল 22 তারিখে, 2000 সেপ্টেম্বরের 22 তারিখে। শিরোনাম ছিল এরকম যে আইজিপি বেনজির আহমেদের অবসরের প্রজ্ঞাপন জারি, প্রজ্ঞাপনটা হুম, জারি হয়েছিল। এবং সেই নিউজের নিচে অনেকগুলো হুম, কমেন্ট ছিল। তো আপনি হুম, জানেন হুম, কমেন্ট পড়ার আমার একটা বদভ্যাস আছে। আমি ওই সময় একটা কমেন্ট পড়েছিলাম এবং সেটা আমি না দুইটাই রেখে দিয়েছিলাম আমার সংগ্রহে, যে দেখি না পরে কি হয়। অনেক সময় আমি তো অনেক কিছুই রেখে দিই। তো সেটার মধ্যে একজন লোক কমেন্ট করেছিল, যে কমেন্ট করেছিল ওনার নামটা আমার খুব অদ্ভুত, নাম হলো বল্টু মিয়া। সত্য মিথ্যা জানি না নামটা, বল্টু মিয়া লিখেছিলেন যে এতটা দাম্ভিক, দলকানা ও দুর্নীতিগ্রস্ত পুলিশ প্রধান বাংলাদেশ কখনো পায়নি। প্রকৃতির প্রতিশোধ তার জন্য অপেক্ষা করছে। দুটো বাক্য। একটা হলো তার ক্যারেক্টার, বলেছেন, ব্যাখ্যা করেছেন যে তার মতো এরকম দাম্ভিক, দলকণা দলকানা এবং দুর্নীতিগ্রস্ত পুলিশ প্রধান এই বাংলাদেশে কখনো আসেনি। এই হলো প্রথম বাক্য। আর দ্বিতীয় বাক্য হলো প্রকৃতির প্রতিশোধ তার জন্য অপেক্ষা করছে। দ্বিতীয় বাক্যটা আগে বলি। প্রকৃতির প্রতিশোধ তার জন্য অপেক্ষা করছে কি করছে না এটা হয়তো আরো একটু সময় লাগবে। তবে যে নিউজটা উঠেছে, এই নিউজের কিন্তু একটা ইম্প্যাক্ট সমাজে পড়েছে। আপনি একটা সহজ কথা বলেন, এখন যদি আমাদের এই বেনজির সাহেব কোনো কারণে কারওয়ান বাজারে মাছের বাজারে যায়, মাছওয়ালা কি হুম। ওনাকে আগের আইজিপি হিসেবে সেই সম্মানটা দেবে? এই নিউজটা পড়ার পর দেবে না। দেবে না রে ভাই, এটাই সত্য কথা। দেবে না। কাজে প্রকৃতির প্রতিশোধ কিছু কিছু হচ্ছে এবং আগামীতে আরো হতে পারে, আমি জানি না। আমি প্রথম ব্যাপারটা বলি যে তার মতো দাম্ভিক এবং দলকানা এবং দুর্নীতিগ্রস্ত পুলিশ প্রধান কখনো আমরা পাইনি। এটা বললাম যে দেখেন তার সর্বশেষ প্রমাণটা কি। উনি যে একটা স্ট্যাটাস দিয়েছেন এই নিউজটা হওয়ার পরে, সেই স্ট্যাটাসটা কি ছিল? সেখানে উনি কি লিখেছেন আমি আমার ল্যাপটপের সামনে বের করে আপনাকে পড়ে শোনাই। উনি লিখেছিলেন, দু একজন অনেক ক্ষিপ্ত, খুবই উত্তেজিত হয়ে এক্ষুনি সম্পাদকীয় উপসম্পাদকীয় প্রবন্ধ লিখে ফেলেছেন। দয়া করে সামান্য ধৈর্য ধরুন, ঘোষণাই তো আছে, কুৎসার কিসসা আভিবি বাকি হায়। আপনি এই যে আধ্যাত্মিক ভঙ্গিতে লেখা একটা স্ট্যাটাস, হুম, হুম। এই স্ট্যাটাসের কোথাও কি আপনি পেয়েছেন যে ওই কালের কণ্ঠে যে নিউজটা হয়েছে
সেই নিউজে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ দাঁড় করানো হয়েছে তার কোন রকম জবাব এখানে আছে? নেই। কোন রকম আত্মপক্ষ সমর্থনের ভঙ্গি এখানে দেখেছেন? নাই। হুম, বরঞ্চ কি, এক ধরনের দাম্ভিকতা। হুম, দাম্ভিকতাটা কি? তোমরা আমার কি করবা, তোমরা এগুলি করছো, আমি কোনো পাত্তাই দেই না। হুম, এই হুম, যে দাম্ভিকতা, ওই যে বল্টমিয়াতে লিখেছিল যে ওনার মতো দাম্ভিক আর হুম, দ্বিতীয়টা আসেনি। এখন আপনাকে আমি বলি, দম্ভটা মানুষের কখন হয়? ধরেন একজন লোক, পকেটে টাকা নাই, পেটে খাবার নাই, থাকার জায়গা নাই, সমাজে অবস্থান নাই, সে লোক কি দম্ভ দেখাতে পারে? পারে না। দম্ভটা কে দেখায়? যার ক্ষমতা আছে, যার সমাজের সবচেয়ে পাওয়ারফুল লোকের যে নাকি ঘনিষ্ঠ, এবং সবচেয়ে দেখেন এই এই স্ট্যাটাসটা দিয়েছেন কবে? এই নিউজটা প্রকাশিত হওয়ার 48 ঘন্টা পরে। তার মানে এই মাঝের যে 48 ঘন্টা, এই 48 ঘন্টায় উনি নিশ্চয়ই কারো না কারোর সঙ্গে কথা বলেছেন। তারা তাকে বলেছে, আর কোনো সমস্যা নাই, তোমার কোনো কিছু হবে না, আমরা তো আছি। হুম, তাহলে হুম, তার দাম্ভিকতা প্রকাশ পাওয়া শুরু করেছে। এবং উনি হুম, বলতেছেন যে উনাকে নিয়ে যারা উপসম্পাদকীয় লিখছেন, সম্পাদকীয় লিখছেন অথবা প্রবন্ধ লিখছেন, তাদেরকে নিয়ে উনি হাসি তামসা করছেন। বলছেন যে আমি এত বড়, অথবা এত বড় মানুষ আমার পিঠের উপর আছে, আমার পিঠের উপর, ঘাড়ের উপর, মাথার উপর হাত বুলাচ্ছে, যে তোমার এই সমস্ত প্রবন্ধের কোনো মূল্য নাই। এই যে দম্ভ, এই দম্ভটাই আমাদের বাংলাদেশের শাসক শ্রেণীর এখন হুম, হুম, চরিত্র হয়ে গেছে। উনি তো শাসক শ্রেণীর একটা পার্ট, একটা সিম্বল। আমি খালি একটা কথা বলি, দেখেন এই যে এত সম্পদ উনি বানিয়েছেন, এই ব্যাপারে তো উনি প্রতিবাদ করেন নাই। 3 দিন হয়ে গেল, কোনো প্রতিবাদ ওনার দেখলাম না। তার মানে উনি মেনে নিয়েছেন যে হ্যাঁ আমার আছে, কি করবা করো। হুম, এই হলো ওনার অ্যাটিটিউড। তো ওনার যে এত আছে, এইটুকু তো আমরা বুঝি কমন সেন্স থেকে যে এটা ওনার অবৈধ। কেন বুঝি? বুঝি এই কারণে, বৈধ হলে তো উনি নিজের নামেই করতেন। হুম, হুম, স্ত্রীর হুম, নামে, কন্যাদের নামে করেছেন, তার মানে কি নিজের নামে করতে চান না? বলবো যে আমার কিছু নাই, সব ওদের। তো এই জন্য ওভাবে করেছেন উনি। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই যে অবৈধ সম্পদ উপার্জন করা, এটা কিভাবে তার কাছে টাকাটা আসলো? লোকজনকে ভালোবেসে তাকে টাকাগুলি দিয়ে আসছে? এই টাকাগুলি কি সে আসমানি উপায়ে আসছে, যে আকাশ থেকে পড়ছে তার ঘরের মধ্যে এসে নিয়ে? তা কি হয়েছে? অথবা কি এমন হয়েছে যে সকালে ঘুমের থেকে উঠে দেখলো বালিশের নিচে টাকা? তা তো আর না। কেউ না কেউ ওনাকে দিয়েছেন। কেন দিয়েছেন? দিয়েছেন হলো একটা অপকর্ম করার জন্য দিয়েছেন, অথবা কেউ একজন একটা অপকর্ম করেছে, সেই অপকর্মের যাতে কোনো বিচার উনার পুলিশের মাধ্যমে না হয় সেই জন্য দিয়েছে, তাই তো? অথবা একজন লোক 10 জন লোকের ক্ষতি করেছে, 10 জন লোকের সম্পদ হরণ করেছে, যাতে নাকি পুলিশ কিছু না বলে, এই জন্য দিয়েছে, তাই তো হয়েছে। আচ্ছা, হুম। এই যে টাকাগুলোর বিনিময়ে আপনি ভাবতে পারেন যে কি পরিমাণ অপকর্ম এই দেশে হয়েছে, এবং সেই অপকর্মের দ্বারা কত সংখ্যক সাধারণ নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। একবার ভাবতে পারেন আপনি যে এই যে বিপুল সংখ্যক মানুষের ক্ষতি করেছেন উনি, উনার কারণে ক্ষতিটা হয়েছে। এই না, বিপুল সংখ্যক মানুষের দীর্ঘশ্বাস কার গায়ে দিয়ে লাগবে? যারা দেখেন, ওনাকে আমি প্রশ্রয় দিয়েছেন তাদের গায়ে দিয়ে লাগবে। এক্স্যাক্টলি, না আমি একটু আপনাকে বলি যে আমি তো কিছু কিছু খবরাখবর পাই এখন। মানে 28শে অক্টোবরের পর বিরোধী দলীয় খাত একটা কিন্তু আলাদা একটা সেক্টরই হয়ে গেছিল। এই খাত থেকে কিন্তু প্রচুর অর্থ হয়েছে। তোমাকে ধরবো, আচ্ছা, কে ধরবো না, এটার জন্য তোমাকে রিমান্ডে নেব কি নেব না, তোমাকে কতদিন কারাগারে রাখবো কি রাখবো না, নানান ঘাটে ঘাটে পয়সা দিতে দিতে এরা একদম মানে প্রচুর একটা এদেরকে এক ধরনের জিম্মি করে টাকা নেওয়া হয়েছে। প্রচুর টাকা, আপনি অকল্পনীয়, হ্যাঁ, আপনি করতে পারবেন না। এই যে শুধু অভিযান চলছে তা না, এই অভিযানটা ছিল একটা মানে অর্থ সংশ্লিষ্ট বিষয়। তো এগুলি তো প্রমাণ রাইট। করতে পারবো না, কিন্তু বোঝাও তো যায় যে যখন নাকি এক একজন কর্মকর্তারা কি পরিমাণ টাকার মালিক হয়ে যায়। তো এটা সত্য যে আর একটা জিনিস যে আপনি এই যখন পরিস্থিতি, তখন আপনি এই যে নোবেল জয়ী ইউনূসকে নিয়ে যেভাবে আপনি মানে যুদ্ধ করতেছেন, মনে হচ্ছে যে সরকার
মানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আরো কিছু কিছু আছে, কিন্তু মানে বড় বড় খাত আপনি বাদ দিয়ে দিচ্ছেন, আর আপনি এই সমস্ত গুলি নিয়ে আপনি এমন একটা দেখাচ্ছেন, তাহলে তো সবগুলি মনে হবে যে এগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যেহেতু আপনি দেখতে পারেন না, অথবা আপনার কোনো স্বার্থ নেই, সুতরাং আপনি সেখানে আপনি ঠিকই আছেন, কিন্তু আপনার পরিবৃত্তিতে মানে আপনার চারিপাশে যারা আছে তাদেরকে আপনি রেহাই দিচ্ছেন। তাহলে আপনার দুদকের এই অভিযান বা জিরো টলারেন্স নীতি দুর্নীতির, এটা তো আপনার ফেক হয়ে যাচ্ছে। একদম ফেক, একদম ফেক। মানুষ হাসাহাসি করে, মানুষ তো হাসাহাসি করে যে এই জিরো টলারেন্স। বাট সমস্যাটা কোথায়, ওই যে আমি বারবার যে কথাটা বলি, যে মানুষের এই হাসাহাসিকে তারা কোনো গুরুত্ব দেয় না। হুম। তারা মনে করে মানুষ হাসছে কি হয়েছে, মানুষকে আমি এই মানুষকে আমার ক্ষমতায় আনছে, আমি তো আমার যোগ্যতায় ক্ষমতায় আসছি, আমি জোর করে হোক যেমনি করে হোক আসছি, আর মানুষ আমাকে জনগণ ক্ষমতা থেকে বলছে। নামাইতে পারবে? হুম। মানুষকে তো আমি হাত পা ভেঙে ল্যাংড়া বানিয়ে রেখে দিছি। এই ল্যাংড়া মানুষেরা বলুক, বসে বসে হা হতাশ করুক, কি আসে যায়, আমি পাত্তা দেই হুম। না। আমার এরকম যে একজন বেনজির থাকলে চলবে, এবং এই বেনজিরকে প্রশ্রয় দেওয়ার মাধ্যমে তারা আগামীতে আরো অন্তত তৈরি করছে। বলছে তোমরাও করো, কোনো সমস্যা নাই, কারণ ইউ আর মাই বয়, তুমি আমার ছেলে, তুমি করবো না তো কে করবা? তোমার তো কিছু লাগবে না। তোমার তো তুমি যে এতদিন আমার সঙ্গে ছিলে, আমার সার্ভিস দিলা, তোমার তো আমি সরাসরি কিছু দিলাম না, তুমি কামাই করে নাও, নাও কামাই করে। ওই যে একবার শুনছিলাম বাংলাদেশে একটা মানে মিডিয়া আছে, মিডিয়াটা এখন অনেক বড় মিডিয়া, তো ওটা নাকি বিভিন্ন জেলা পর্যায়ে ওনার প্রতিনিধি নিয়োগ করে। প্রতিনিধি নিয়োগ করার সময় নাকি বলছে যে তোমাদের আমরা কার্ড দিয়ে দিব, তো তুমি আমাদেরকে কত করে দিবা। মানে প্রতি মাসে বেতন দিবে না তারা, বেতন নিবে ওদের কাছ থেকে। তুমি ইনকাম করবা এই কার্ড দেখাইয়া, এবং ইনকাম করে কিছু তুমি রাখবা, কিছু আমাদেরকে দিবে। এখন কত দিতে পারবে এটা বলো। তো সেইভাবে তারা, এখন এদেরকেও একই অবস্থা, যে তোমরা আমার ছেলে, তোমরা আমার সংসারে থাকবা, তোমরা আমাকে টিকায় রাখবা, বিনিময়ে তোমরা করো, তোমাদের কিছু বলবো না। তো উনি করছে, উনি করে যাওয়া, যদি ওনার কিছু না হয় তাহলে কি হবে? অন্য যারা আছে এখন জুনিয়র পর্যায়ে আছে, তারাও বলবে যে আমরাও কিন্তু ওনার মতো হতে চাই, আমরাও আপনাকে সার্ভিস দিব। সার্ভিস দিবেন, আপনি দিলে পাবেন, কিচ্ছু হবে না, এই দেশে কিছু হয় না। এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু থাকতে পারে না।